মার্চেন্ডাইজিং ব্রাদারহুড অ্যাসোসিয়েশন হচ্ছে সারা বাংলাদেশের মার্চেন্ডাইজারদের নিয়ে একটা ইউনিটি। বাংলাদেশের যত ফ্যাক্টরি, বাইং হাউস, লিয়াজন অফিস যা আছে, ট্রেডার যা আছে, তার 95% মার্চেন্ডাইজার হচ্ছে মার্চেন্ডাইজিং ব্রাদারহুডের মেম্বার। সো লাস্ট 8 বছর যাবৎ মার্চেন্ডাইজিং ব্রাদারহুড এই সেক্টরে মার্চেন্ডাইজারদের নিয়ে ওয়েলফেয়ার নিয়ে কাজ করে যাচ্ছে। সেটা মার্চেন্ডাইজিং এর জব রেফারেন্স হোক বা অন্য যে কোনো ইস্যু হোক। আর এটা ছাড়াও বিভিন্ন সামাজিক অ্যাক্টিভিটিস মার্চেন্ডাইজিং ব্রাদারহুড করে থাকে। সেটা হচ্ছে ত্রাণ বিতরণ, শীতবস্ত্র বিতরণ, বিশেষ করে ব্লাড ডোনেশন, সব ব্যাপারগুলো নিয়ে মার্চেন্ডাইজিং ব্রাদারহুড কাজ করে যাচ্ছে। আর মার্চেন্ডাইজিং ব্রাদারহুডের অন্যতম একটা কাজ হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট। সেটা মার্চেন্ডাইজিং ব্রাদারহুডের মেম্বারদের, যত মেম্বার আছে সেই মেম্বারদের স্কিল ডেভেলপমেন্ট কিভাবে করা যায় সেটা নিয়ে দীর্ঘ লাস্ট 8 বছর যাবৎ অনলাইনে বিভিন্ন ইন্ডাস্ট্রি এক্সপার্টদের দ্বারা বিভিন্ন সেমিনার, অনলাইনে অফলাইনে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করে যাচ্ছি এই সেক্টরে একটা স্কিল ম্যান পাওয়ার তৈরি করার জন্য। সেই স্কিল ম্যান পাওয়ারের অন্যতম হচ্ছে এই পিএমআই, প্রফেশনাল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট। আমাদের মেম্বাররা নর্মালি হচ্ছে শুক্রবার অথবা শনিবার, যার যেবার বন্ধ আছে সেইবারে আমাদের এখানে ট্রেনিং নিয়ে থাকে। তো আমাদের একটা স্বপ্ন আছে, সেটা হচ্ছে এই সেক্টর থেকে ফরেন ডিফেন্সিটা একবারে শূন্যের পর্যায়ে নিয়ে আসতে। এখন শূন্যের পর্যায়ে আসলে তো ওদের জায়গাগুলো আমাদের নিতে হবে, ওদের রুল গুলো তো আমাদের প্লে করতে হবে, এটা ছাড়া তো আর সম্ভব না। তো ওই ঘাটতিটা পূরণ করার জন্যই আমরা আসলে আমাদের নিজেদের নলেজ শেয়ারিং করে অন্যদের এক্সপার্ট করার একটা চেষ্টা করতেছি। সেই আমাদের সবার স্বপ্ন যেহেতু মার্চেন্ডাইজার হওয়া, তো এই মার্চেন্ডাইজিং এর A to Z কিভাবে কি করা যায়, কোথায় কি কাজ হয় না হয়, টোটাল বিষয়টা নিয়েই আছে আজকের সেশনটা। এখন মুরসালিন স্যার আমাদের আজকের মূল পর্ব শুরু করবেন, আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন। এবার আসলে আমরা আমাদের কোর্সের ভিতরে কি থাকবে সেই বিষয়ে আমরা একটা আইডিয়া দিই। আমাদের এটা 4 মাসের কোর্স, 4 মাসের ক্লাস হবে। এরপরে বাকি 2 মাসটা আপনাদের ইন্টার্নশিপ থাকবে। সেখানে আপনারা সরাসরি ফ্যাক্টরিতে গিয়ে কাটিং, সুইং, ইনভেন্টরি ম্যানেজমেন্ট, তারপর কাটিং এ কিভাবে লে দেয়, কিভাবে তারা নাম্বারিং করে, সুইং এ কিভাবে সুইং করে, মেশিন ঘুরে ঘুরে দেখবেন, কোয়ালিটিতে ইনলাইন কিসি যারা থাকে তারা কিভাবে করে, আউটপুটে ফাইনাল ফিনিশ গুডস যারা কিসি থাকে তারা কিভাবে চেক করে, ইকুয়াল কিভাবে চেক হয়, ফেব্রিক কোন কোন পয়েন্টে চেক হয়, তারপরে মার্চেন্ডাইজিং কাজগুলো কিভাবে করে, কমার্শিয়াল অ্যাক্টিভিটি গুলো কি থাকে। এই পরবর্তী নেক্সট 2 মান্থস আপনারা প্র্যাকটিক্যালি ইন্টার্নশিপ গুলো ধরে 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 কাজ করবেন। আর আমাদের এখান থেকে মেন্টর থাকবে আপনাকে এই পয়েন্টে গাইড করার জন্য। এবং যে ফ্যাক্টরিতে থাকবেন সেই ফ্যাক্টরি তো আমাদের একজন সুপারভাইজার সেট করে দেবো, যাতে করে এইসব পয়েন্টে আপনাদেরকে গাইড করে। এতে হবে কি, আপনি প্র্যাকটিক্যালি কাজ করার যে এক্সপিরিয়েন্সটা ছিল সেরকম একটা এক্সপিরিয়েন্স আপনার পেয়ে যাবেন। সেটা ডিউবার একটা খুব ভালো ডিসিশন যে 4 মাস আমরা ক্লাসে পড়াশোনা করবো। যদিও আমাদের ল্যাব আছে, সেই ল্যাবে আপনারা প্র্যাকটিস করতে পারবেন, দেখতে পারবেন, কনভার্সন কোশ্চেন সব করতে পারবেন। আর প্র্যাকটিক্যালি একেবারে ফ্যাক্টরি এনভায়রনমেন্টে লাস্ট 2 মান্থস আপনারা সেখানে ইন্টার্নশিপ করবেন। আর যারা জবে আছেন তারা আমাদের গাইডলাইন ফলো করে আপনি আপনার ফ্যাক্টরি থেকে ওই ইনফ্রাস্ট্রাকচার কালেক্ট করবেন। আপনার মতো মার্চেন্ডাইজিং আছেন, কিন্তু আপনার হয়তো কাটিং, ফেব্রিক, সুইং, কোয়ালিটি পার্টে আমরা যেভাবে গাইড করবো সেভাবে আপনি দেখতেছেন না। তাহলে হবে কি, আপনি মার্চেন্ডিং কাজ ঠিকই করে যাচ্ছেন, বাট ওই ইন্টার্নরা যেভাবে প্র্যাকটিস, যেভাবে গ্যাদার করতে পারবে সেটা আপনার নিড করবে। সো রিকোয়েস্ট থাকবে যারা জবে আছেন তারাও লাস্ট 2 মান্থস ইন্টার্নশিপের গাইডলাইনটা ফলো করবেন, যাতে করে আপনাদের এখান থেকে যে নলেজটা পাবেন সেটা প্র্যাকটিক্যালি ফ্যাক্টরি এনভায়রনমেন্টে আপনার সেটাকে ক্রস চেক করা, নিজের ব্রেনের মধ্যে যাচাই বাছাই অ্যানালাইসিস করে ইনপুট দেওয়া, যেটা আপনার লং টার্মে অনেক কাজে আসবে। এবার আসলে আমরা আমাদের মডিউলের মধ্যে কি কি থাকবে সেকশনে। সো আমাদের ফার্স্ট মডিউলে থাকবে প্র্যাকটিক্যাল নলেজ এন্ড রেসপন্সিবিলিটি অ্যাবাউট মার্চেন্ডাইজিং। আসলে কি কি ধরনের প্র্যাকটিক্যাল নলেজ না হলে আপনি একজন ভালো মার্চেন্ট হতে পারবেন না, তো মার্চেন্টে ঢোকার পরে কি কি ধরনের রেসপন্সিবিলিটি আপনার বিয়ার করতে হবে, সেগুলো যদি আপনি এখন থেকে অ্যাওয়ার থাকেন তাহলে কি হবে, আপনি সেই অনুপাতে প্রিপারেশন নিতে পারবেন।
ওই পয়েন্টে নিজেকে ডেভেলপ করতে পারবেন। সেই পয়েন্টে আপনার যে ল্যাকিংস গুলো আপনি পাবেন সেগুলো নিয়ে আপনি রিওয়ার্ক করার সুযোগ পাবেন। এই কারণে আমরা ফার্স্ট মডিউল এভাবে রেখেছি, যাতে করে আপনার কনসেপ্টটা ক্লিয়ার থাকে, আপনার প্র্যাকটিক্যাল নলেজ কি থাকতে হবে, রেসপন্সিবিলিটি আপনার কি কি এখানে গিয়ে বিয়ার করতে হবে, কেরিয়ার অপরচুনিটি কেমন আছে, মার্চেন্ডাইজিং ওয়ার্কফ্লো গিয়ে নিয়ে আলোচনা করবো, ডেভেলপমেন্ট থেকে শিখবেন কোনো মার্চেন্ডিং ওয়ার্কফ্লোতে কোথায় কোথায় মার্চেন্ডিং করণীয় কি। দেন আমরা মডিউল 2 তে ফেব্রিক এন্ড উইভিং বেসিক নিয়ে আমরা আলোচনা করবো, যে ফেব্রিকের সেক্ষেত্রে আমরা ফাইবার, তারপর ইয়ার্ন, সেখানে ইয়ার্ন যে টুইস্টিং, তারপর হলো ফেব্রিকের যে উইভিং, ঠিক আছে। বেসিক্যালি 3 ধরনের উইভিং হয়, প্লেন, টুইল এন্ড শাটিন। এগুলো একেবারে কনস্ট্রাকশন গুলো, ডিজাইন গুলো আমরা ধরে ধরে দেখাবো। এবং পৃথিবীতে যত ধরনের ওভেন ফেব্রিক হয় সব কিন্তু এই মেইন 3টা স্ট্রিম থেকেই ডেরিভেটিভস হয়। এগুলো আমরা প্র্যাকটিক্যাল আপনাদের দেখাবো, ইনক্লুডিং ডিজাইন। সেখানে নিটের ক্ষেত্রে নিটিং থাকবে, এবং নন ওভেন ফেব্রিক নিয়ে আমরা আলোচনা করবো, যাতে করে ফেব্রিকের ব্যবহারটা আপনি বুঝতে পারেন। কারণ হলো নন ওভেনের ফেব্রিকের ব্যবহার কিন্তু অনেক, সো এই বিষয়গুলো ক্লিয়ার নলেজ থাকতে হবে। মার্চেন্ডাইজিং এ ফেব্রিকের গুরুত্ব কিন্তু অনেক বেশি। কারণ হলো আমরা একটা ফেব্রিক যখন কস্টিং করি, তার 50 থেকে 60% কভার করে ফেব্রিক কস্ট। ওকে, সো ফেব্রিক যদি বড় ধরনের কোনো ভুল হয়ে যায়, সেটা কিন্তু আপনার মার্চেন্ট কস্টিং এ বড় ধরনের ইফেক্ট আসবে। আর অন্য এক্সেসরিজ এর যেহেতু পার্সেন্টেজটা কম থাকে, তো সেখানে ভুল হলে সেটা তুলনামূলক ভাবে ইফেক্টটা কম থাকবে। এই কারণে ফেব্রিকটাকে আমরা খুবই গুরুত্ব সহকারে পড়াবো। সেখানে ফেব্রিক টেস্টিং, কোথায় কি কি ধরনের টেস্ট থাকবে, কোয়ালিটি কনসেপ্ট গুলো কিভাবে করবেন, আপনি ইনকোয়ারি লেভেল থেকে এই ফেব্রিকের ডিটেলসটা বাইরের কাছ থেকে নিতে হবে, বাইরের কাছ থেকে টেস্ট রিকম করে নিতে হবে। অনেকে আমরা এই ভুলগুলো করে থাকি, বাইরে থেকে প্রথম দিন এগুলো নেই না, কিন্তু আপনি যখন ফেব্রিক বাইরের কাছে পাঠান, তখন বাইরে টেস্ট করে দেখে দিস ফেব্রিক ইজ নট আপ টু দ্য মার্ক, তখন বাইরে আপনাকে আবার রিকমেন্ড গুলো দেয় যে এই জায়গায় তুমি ফেল করছে। বাট আপনি তখন ওই রিকমেন্ড গুলো ফেব্রিক সাপ্লাইকে দেন, ফেব্রিক সাপ্লাই কিন্তু আপনাকে প্রাইস বাড়াই দিবে। সে বলবো তুমি আমাকে এই রিকমেন্ড গুলো বলো নাই, আমি যে তোমাকে প্রাইস কোট করছি সেখানে এই রিকমেন্ড গুলো আমি কনসিডার করি নাই, তখন কিন্তু ওই বাইরের কাছ থেকে আপনি প্রাইস বাড়ায় নিতে পারবেন না। ফেব্রিক সাপ্লাইকে প্রাইস বেশি না দিলে সে কাজ করবে না, সো ইউ উইল ট্রাভেল। এরকম অনেক ধরনের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আপনাদের আমরা শেয়ার করবো। ফেব্রিক টেস্টের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো আপনারা কনসিডার করতে হবে, মাথায় রাখতে হবে, এরকম ধরনের লিস্ট আমরা দিয়ে দিব, কোন কোন পয়েন্টে কার সাথে কাজ করবেন, ঠিক আছে। দেন হলো আমরা টেকপ্যাক অ্যানালিসিস। এখানে আমরা খুব গুরুত্বপূর্ণ কথা বলি স্টুডেন্টদেরকে, সেটা হলো আপনারা হয়তো যারা ইন্টারভিউ ফেস করছেন তারা জানবেন, অনেকেই কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে তুমি কি টেক ফাইল বুঝো। সো আমরা আমাদের স্টুডেন্টদেরকে এরকম একটা কনফিডেন্স দিই যে কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে তুমি কি টেক ফাইল বুঝো, আমাদের স্টুডেন্টরা রিপ্লাই করবে স্যার আমরা টেক ফাইল বুঝি না, শুধু আমরা টেক ফাইল বানাইতে পারি। আমরা যেটা করি ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী 5 থেকে 8টা কম বায়ারের টেক ফাইল আমরা অ্যানালিসিস করি, নিজেরা করি, স্টুডেন্ট দিয়ে করাই। এর পরবর্তীতে সেই 5-7টা অ্যানালিসিস করার পরে সে নিজের মতো করে একটা ফরম্যাট বানাবে, মানে আপনি যারা স্টুডেন্ট আসবেন তাদেরকে দিয়ে আমরা বানাবো। সো বানাতে গিয়ে কি হবে, টেক ফাইলে একেবারে টুলস এর বিশ্লেষণ করার একটা যোগ্যতা আপনার মধ্যে এসে পড়বে। কারণ আপনি যখন নিজে কোনো কিছু বানাতে যাবেন তখন তুমি এমনি এমনি বানাতে পারবেন না। সো ওই 7-8টা টেক ফাইল মানে 8টা হলে ইট ডিপেন্ডস। সো এই ধরনের টেক ফাইল অ্যানালিসিস করা, টেক ফাইল ক্রিয়েট করা, একটা টেক ফাইলের মধ্যে কি কি জিনিস না থাকলেই না, এই বিষয়গুলো নিয়ে আমরা খুব ডিপ ডিসকাশন করি। সেখানে কম্পোনেন্ট অ্যানালাইসিস, কালার অ্যাপ্রুভাল প্রসেস, ল্যাব ডিভি স্টেকআপ, কিভাবে স্টেকআপ সাবমিট করবেন, এই বিষয়গুলো, সেখানে কি কি লিখে দিবেন, কোন কোন ইনফরমেশনগুলো অবশ্যই থাকা উচিত, তারপর কমন কোয়ালিটি ইস্যু, ল্যাব ডিভি কি কি ধরনের কোয়ালিটি ইস্যু হয় সেগুলো কিভাবে সলভ করবেন, এই ধরনের ডিসকাশন আমরা মডিউল 3 তে করব। দেন কাম টু দ্য মডিউল 4, টিপস এন্ড অ্যাক্সেসরিজ। যদিও টিপস এন্ড অ্যাক্সেসরিজ এর কস্টের দিক দিয়ে এর ইমপ্যাক্ট কম, কিন্তু মজার বিষয় হলো আমাদের ইন্ডাস্ট্রিতে যত ধরনের গার্মেন্টস এর ডিলে হয় তার বড় একটা পার্টি হয় টিপস এন্ড অ্যাক্সেসরিজ এর ডিলে কারণে। যেহেতু আমি নিট ওভেন দুটোতেই কাজ করা শুরু করেছে এবং আউটওয়ারে অনেক বড় একটা লম্বা সময় কাজ করছি, সেখানে আমরা দেখছি কি মনে করেন আমরা চায়না থেকে ফেব্রিক নিয়ে আসতেছি, সো চায়না থেকে অ্যাপ্রুভাল নিচ্ছি, চায়না থেকে ফেব্রিক বানাচ্ছি, সেই ফেব্রিক বাংলাদেশে আসতে 25 থেকে 30 দিন সময় লেগে যাচ্ছে। কিন্তু ফেব্রিক এসে ঠিকই ঘরে ঢুকলো চায়না থেকে, বাট লোকালি অনেক ট্রিমস তখন অ্যাপ্রুভ হয় নাই, তখন ইন হাউস হয় নাই, অনেকে তখন এনসি হয় নাই, ডিউ টু দ্য ল্যাক অফ অ্যাওয়ারনেস। ঠিক আছে, সো আমরা কোন ট্রিমস কখন কোথায় কার কাছ থেকে অ্যাপ্রুভাল নিতে হবে, কিভাবে প্রাইস সেট করবেন, কিভাবে লং টার্ম স্ট্রিজনে কাজ করবেন, অনেক সময় কিছু ট্রিমস আছে যেগুলো বাংলাদেশে পাওয়া যায় না, সেগুলো কোথায় কখন কিভাবে পাবেন,
এই ধরনের অ্যানালিসিস গুলো আমরা করে থাকি, এবং সেগুলো অ্যাপ্রুভাল নেওয়া, সোর্সিং করা, সাবমিশনের বিষয়ের সময় আপনি কি কি মাথায় রাখবেন, এই বিষয়গুলো আমরা উইল ডিসকাস ইন ডিটেলস। দেন অ্যানাদার ইম্পর্টেন্ট পার্ট দ্যাট ইজ স্যাম্পল ডেভেলপমেন্ট। আপনারা জানেন, এবং যারা জবে আছেন বা মার্কেটিং এক্সপিরিয়েন্স আছে তারা অবশ্যই বুঝবেন, এবং আমি একটা কথা সবসময় সবাইকে বলে থাকি, আপনারা স্পেশালি মার্কেটিং এ বা মার্কেটিং এর ভিতরে একটু ফ্রন্ট এন্ডে কাজ করেন, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশন হলো পিপি স্যাম্পল থেকেও ডেভেলপমেন্ট স্যাম্পলের গুরুত্ব বেশি দেওয়ার চেষ্টা করা। কারণ হলো ডেভেলপমেন্ট স্যাম্পলে যদি আপনি গুরুত্ব না দেন, আপনি কিন্তু নতুন অর্ডার অনবোর্ড করতে পারবেন না, বাইরের নতুন অর্ডার গুলো আপনার কাছে আসবে না। অর্ডার নিয়ে আসার বড় একটা গুরুত্বপূর্ণ জায়গা হলো ডেভেলপার স্যাম্পলে গুরুত্ব দেওয়া, ঠিক আছে? আমরা অনেকেই যেটা করি, ডেভেলপমেন্ট স্যাম্পলকে লেস প্রায়োরিটি দিয়ে থাকি, সেখানে আমরা পিপি স্যাম্পল, শিপমেন্ট স্যাম্পল, টেস্ট স্যাম্পল এগুলো নিয়ে বেশি দৌড়াদৌড়ি করি, যাতে করে কি হয়, ডেভেলপমেন্ট স্যাম্পলটা আপনার কাছ থেকে বায়ার প্রপারলি না পাওয়ার কারণে আপনি আসলে অর্ডারটা পাওয়ার কমাই নিয়ে আসেন। সো ডেভেলপমেন্ট সাপোর্ট যত বেশি দিবেন, আপনার অর্ডার পাওয়ার চান্স তত বেড়ে যাবে। সরি। আচ্ছা, সো এই ক্ষেত্রে আমরা ডেভেলপমেন্টের প্রসিডিউর কি কি ধরনের স্যাম্পল আছে, কোন স্যাম্পলের গুরুত্ব কেমন, এই বিষয় নিয়ে আমরা ডিপ ডিসকাশন করে থাকি। এরপর হ্যাঁ, টাইপস অফ স্যাম্পল, প্রোটো স্যাম্পল, পিপি স্যাম্পল, এবং টোটাল 18 ধরনের স্যাম্পল নিয়ে আমরা আলোচনা করি, যাতে করে আমাদের স্যাম্পলের কোনো গ্যাপ না পড়ে। এরপরে স্যাম্পল গুলো এক্সিকিউট কিভাবে করবেন, ডেভেলপার স্যাম্পল কিভাবে করবেন, প্রোটো স্যাম্পল কিভাবে করবেন, সাকসেস স্যাম্পল কিভাবে করবেন, পিপি স্যাম্পলের জন্য ম্যাটেরিয়াল গুলো ইনিশিয়াল স্টেজ থেকে আপনি কিভাবে ফলো আপ করে সেটাকে ইনহাউস করবেন। কারণ হলো পিপি স্যাম্পলে সবকিছু আপনি 100% অ্যাকচুয়াল লাগবে, তো সেগুলোকে স্কিপ করার কোনো সুযোগ নেই। আমরা অনেক সময় দেখে থাকি ফ্যাক্টরি এন্ডে যে পিপি স্যাম্পল করতে গিয়ে হ্যান্ডট্যাগ নাই, অথবা একটা লেভেল ডেভেলপ করা হয় নাই, এগুলো কোনো সময় অ্যাভেলেবল ইউজ করার চেষ্টা করা হয়, অনেক ধরনের এরকম রিকোয়েস্ট আসে। এগুলোতে আপনার প্রফেশনালিজমকে কমায় দেয়, আপনার অ্যাপ্রুভাল হওয়ার চান্সকে কমায় দেয়, বাইরে কোনো একটা গুরুত্বপূর্ণ কমেন্টস করে ফেললে সেটাকে আবার নতুন করে করা লাগে। তো এই ধরনের একেবারে ইনিশিয়াল স্টেজ থেকে আমরা ফলো আপ চার্টে বোম শিট ক্রিয়েট করার পরে সেখানে 1 to 1 ধরে আপনাকে ফলো আপ করা শেখাবো, কিভাবে করলে আপনার পিপি স্যাম্পল একবারই পাস করবে এবং স্যাম্পল তৈরি করতে গিয়ে আপনার ম্যাটেরিয়াল নিয়ে সমস্যা পড়বেন না। এরপর বোম ক্রিয়েট করার ক্ষেত্রে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করে থাকি টেক ফাইন্যান্সিস করার পরে, যে বোম ক্রিয়েট যদি প্রপারলি না করতে পারেন তাহলে আপনি বুকিং এ ভুল করবেন, তারপর হলো অর্ডার ফলো আপে ভুল করবেন, অনেক ধরনের ইস্যু ক্রিয়েট হবে। এই জন্য ক্রিয়েটিং বোম ইজ ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা শর্টকাট আমরা স্টুডেন্টকে শিখাই, সেটা হলো বোম ক্রিয়েট করার পরে সেখান থেকে মানে খুবই সহজে আপনার পিভট টেবিলের নাম শুনছেন কি আমার জানা, হয়তো কেউ শুনে থাকবেন। এক্সেলে পিভট টেবিলের মাধ্যমে খুব সহজেই কোন কোন সাপ্লাইকে কোন ম্যাটেরিয়াল, কোন কালার, কোন সাইজের, কোন কালারের কত কোয়ান্টিটি বুকিং দিতে হবে, ইউ ক্যান হ্যাভ ইন এ সেকেন্ডস। সর্বোচ্চ থেকে 40 সেকেন্ড লাগবে। আপনি যদি প্রপারলি বোম করেন সেখান থেকে সামারিটা বের করে নিয়ে আসতে বাই পিভট। সো আমরা একেবারে প্র্যাকটিক্যালি কিভাবে বোম থেকে পিভটটা তৈরি করে নিয়ে আসবেন সেটা আমরা দেখাই দিই। বেশি কথা বললে আসলে লম্বা সময় হবে, আমি একটু ফার্স্ট যাচ্ছি। এরপর গুরুত্বপূর্ণ হলো টাইম এন্ড অ্যাকশন প্ল্যান। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ টাইম এন্ড অ্যাকশন প্ল্যান যদি আপনি প্রপারলি ফলো না করেন আপনার অর্ডার অন টাইম হবে না। আমাদের ম্যাক্সিমামে যারা আসলে মাথায় রেখে প্ল্যান করার চেষ্টা করে তাদের যেটা হয়, গুরুত্বপূর্ণ জিনিস মিস হওয়ার কারণে হঠাৎ করে মনে পড়ে আমার এই জিনিসটা বাদ পড়ে গেল, এবং ওটার কনসিকুয়েন্স কিন্তু অনেক হায়ার হয়। সেই কারণে টাইম এন্ড অ্যাকশন প্ল্যান তৈরি করা, এবং টাইম এন্ড অ্যাকশন প্ল্যান তৈরি করার আগে যে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হয়তো আমরা অনেকে মাথায় রাখি না এবং অনেকে হয়তো জানিই না, সেটা হলো সিপিএম, ক্রিটিক্যাল পাথ মেথড। মানে আপনি যে ছোট ছোট টাস্ক গুলো করবেন, প্রত্যেকটা টাস্কের একটা ইন্ডিভিজুয়াল লিড টাইম আছে, সেই লিড টাইম অ্যানালাইসিস করা। তারপর একটা টাস্ক আরেকটা টাস্কের উপর ডিপেন্ডেন্ট, কিছু টাস্ক ইন্ডিপেন্ডেন্ট, কিছু টাস্ক ডিপেন্ডেন্ট। সো আপনার কোন টাস্কটা কোনটার উপর ডিপেন্ডেন্ট, কোন টাস্ক গুলো ইন্ডিপেন্ডেন্ট, তো সেই ক্ষেত্রে কোনটা আপনার ক্রিটিক্যাল, কোনটা এখন না করলেই না, কোনটা পরে করা লাগবে, এই বিষয়গুলোকে প্রথমে অ্যানালাইসিস করা শিখতে হবে। দেন আপনাকে টিএনএ তৈরি করা শিখতে হবে। সো আমরা অনেকে আসলে ওই অ্যানালাইসিস গুলো না করে নিজের মতো টিএনএ করে ফেলি, যার আউটপুট আসলে বেটার ভালো আসে না। সো এরপর টিম কার্ড মেকিং করা, প্রসিডিউর, প্রোডাকশন ফাইল তৈরি করা। এখানে খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো আমি, সেটা হলো এখানে আমরা আমাদের সকল স্টুডেন্টদেরকে একটা করে টেক ফাইল দিয়ে দিই, যাতে করে প্রথম থেকেই আপনারা জানতে পারেন অ্যাজ এ স্টুডেন্ট
যে টেক ফাইল কিভাবে, সরি, একটা প্রোডাকশন ফাইল কিভাবে ক্রিয়েট করতে হয়, ফাইলের ভিতরে টেক ফাইল কোথায় রাখতে হবে, ল্যাব ডিপ গুলো কোথায় রাখতে হবে, বুম কোথায় রাখতে হবে, বুকিং গুলো কোথায় রাখতে হবে, কমার্শিয়ালের যে ডকুমেন্টস গুলো আছে, পিআই, সেলস কন্ট্রাক্ট, তারপরে সিআই, প্যাকিং লিস্ট, এগুলো কোথায় রাখতে হবে, বিএল এর কপি কোথায় রাখবেন, এই ধরনের ডিসকাশন গুলো। আবার বায়ার যে আপনাকে স্যাম্পলের কমেন্টস দিবে, পি মিটিং এর যে ডিসকাশন গুলো হয়েছিল, সাইসিটের যে কমেন্টস গুলো হয়েছিল, ল্যাব ডিপের যে কমেন্টস গুলো হয়েছিল, সেই কমেন্টস গুলো আপনি কোথায় কিভাবে রাখবেন, কিভাবে ফোল্ডারিং করবেন, কিভাবে সাজাবেন, এই জিনিসগুলো আমরা স্টুডেন্টদেরকে শেখানোর চেষ্টা করি, যাতে করে আপনি পড়াশোনার পাশাপাশি আপনার প্রোডাকশন ফাইল অর্গানাইজ করে একটা এক্সপিরিয়েন্স হয়ে যায়। কারণ আমরা দেখি প্র্যাকটিক্যালি কাজ করতে গিয়ে অনেক মার্কেটে অনেক এক্সপিরিয়েন্স হওয়ার পরেও তারা এখনো ভালোভাবে প্রোডাকশন ফাইল তৈরি করতে পারে না, ম্যানেজ করতে পারে না। যার কারণে অনেক সময় ম্যানেজমেন্ট থেকে গুরুত্বপূর্ণ কোনো জিনিস তার কাছে চাওয়া হলে সে খুব দ্রুত সেটা মানে রেসপন্সিবল পার্সনের কাছে শো করতে পারে না। এই কারণে তার আসলে রিপোর্ট খারাপ হয়ে যায়। এরকম অনেক ধরনের কেস আমরা আমাদের ইন্ডাস্ট্রি দেখে থাকি। এরপর হলো মডিউল 7 এ আমরা ফাইলস, রেকর্ডস, এলসি, সেলস কন্ট্রাক্ট, ইনভয়েস জেনারেশন, পেমেন্ট এবং ইন্টারন্যাশনাল কমার্শিয়াল টার্মস গুলো নিয়ে আমরা ডিসকাস করি, যাতে করে আপনি এগুলো বুঝতে পারেন এলসি কি কি ধরনের এলসি হয়, কখন কোন এলসি করবেন। এলসি এর ক্লজ গুলো আমরা ধরে 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 ডিসকাস করি, যে এটা দিয়ে এটা বুঝাবে, এটা দিয়ে এটা বুঝাবে, এটা দিয়ে এটা বুঝাবে, এটা হলে তোমাকে এই করতে হবে, এটা হলে এই করতে হবে। ঠিক আছে, এলসি ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো এলসি পাওয়ার পরে সর্বপ্রথম গুরুত্বপূর্ণ কাজ হলো একেবারে ওয়ার্ড বাই ওয়ার্ড এলসি পড়া। ঠিক আছে, যাতে করে অনেক বায়ার অনেক ধরনের ক্লোজ অ্যাড করতে দেয়, যেগুলো আসলে আমাদের ভুলের কারণে যদি আমরা সেটার সঙ্গে সঙ্গে বাইরের কাছে কামব্যাক না করি, ইন দ্য ফিউচার আপনাকে এটা নিয়ে ট্রাভেল যেতে হবে। দেন মডিউল 8 এ আমরা বুমশিট একেবারে প্র্যাকটিক্যাল ডিটেইলস ধরে 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 দেখাই কিভাবে বুমশিট করবেন, সকল ট্রিম নেক্সট বুকিং গুলো এখানে অ্যাডজাস্ট করবেন। দেন মডিউল 9 এ প্রোডাকশন উইথ কোয়ালিটি এন্ড ফলো আপ। ঠিক আছে, কোয়ালিটি এবং প্রোডাকশন কিভাবে ফলো আপটা আপনি করবেন। দেন ডিফারেন্ট টাইপস অফ টেস্টিং, সেখানে যে কেমিক্যাল টেস্ট, ফিজিক্যাল টেস্ট, গার্মেন্টস টেস্ট, ফেব্রিকের টেস্ট, ম্যাটেরিয়াল গুলোর টেস্ট, ফিনিশড প্রোডাক্টসের লাস্টে দিয়ে টেস্ট, আর অনেক ধরনের টেস্ট আমরা করে থাকি। এই ধরনের টেস্ট গুলোর জন্য কোন টেস্ট আপনি কি কি ধরনের প্রিপারেশন নেবেন, টেস্টের ফর্ম গুলো কিভাবে পূরণ করবেন, সেখানে কোন জায়গায় কোন কোন ইনফরমেশন দিতে হবে। মার্চেন্টদের কিন্তু অনেক ফর্ম পূরণ করতে হয়। সো এই বিষয়গুলো যদি আপনি না পারেন, তখন আপনি কোথায় গিয়ে ভুল করে ফেলবেন এবং আপনি বড় ধরনের সমস্যা পড়তে পারেন। দেনের মডিউলটা এলে আমরা কার্টুন, পলি বুকিং এবং এগুলো কস্টিং করা, এগুলো ইম্প্যাক্ট, এগুলো সিডিএম সহ ইন ডিটেইলস আমরা দেখাই দিই। দেন মডিউল 11 আমরা ওয়াশিং এন্ড ডাইং, কি কি ধরনের ওয়াশ আছে, কোন কোন ওয়াশের কস্ট কেমন পড়তে পারে, সেটা প্রসেস কি, সেটা সেই ওয়াশটা করলে আউটপুটটা কি, এবং ওয়াশগুলোর আসল উদ্দেশ্যটা কি, এই জিনিসগুলো, এবং সেখানে কি কি ধরনের ডিফেক্ট আমরা দেখি, কোয়ালিটি কন্ট্রোল আপনি কিভাবে করবেন, এই ধরনের ডিসকাশন আমাদের থাকে। দেন হলো আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটা বাইরের কাছে খুবই গুরুত্বপূর্ণ, আমাদের মার্কেটিং তরফ থেকে আমরা সব বুঝতে পারি না, সেটা হলো প্যাকিং লিস্ট। কারণ হলো আপনি যে গুডস গুলো দিলেন বাইরের কাছে ডেলিভারি, সে কোন কার্টনে, কোন স্টাইলে, কোন কোন সাইজ আছে, আপনার প্যাকিং লিস্ট থেকে কিন্তু বাইরের ইনফরমেশনটা পায়। সো প্যাকিং লিস্ট তৈরি করা, আমরা অনেক দেখি প্রচুর ফ্যাক্টরি পার্সন আছে যারা প্যাকিং লিস্টে প্রচুর পরিমাণ ভুল করে। প্যাকিং লিস্টে কিন্তু অনেক ধরনের ইনফরমেশন থাকে। সো সেই ইনফরমেশন গুলো গুরুত্ব দেওয়া এবং সেটা তৈরি করে আমরা শিখিয়ে দিই। দেন ইন্সপেকশন ফলো আপ করা, শিপমেন্ট বুকিং দেওয়া, যে শিপমেন্টের আগে শিপমেন্টের একটা বুকিং যাতে ফরওয়ার্ডের কাছে প্রপার পৌঁছায়, সেখানে কি কি ধরনের ইনফরমেশন থাকা লাগে, সেই ধরনের ইনফরমেশন গুলো নিয়ে আমরা ডিসকাস করি। দেন হলো সিএম ক্যালকুলেশন, ফ্যাক্টরি থেকে আপনি সিএম কিভাবে ক্যালকুলেট করবেন, এবং কিছু আইটেমের ধরে ধরে আমরা সিএম দেখাই দেবো যে কোন কোন আইটেমের স্ট্যান্ডার্ড সিএম কি। কারণ হলো আপনারা দেখবেন অনেক সময় আপনারা ইন্টারভিউতে যান ফ্যাক্টরি তথা বাইং হাউসে, সেখানে ওদের আইটেম গার্মেন্টস দিয়ে আপনাকে জিজ্ঞেস করবে এটা সিএম কত। আপনি যদি সেটা সম্পর্কে না জানেন, তাহলে কিন্তু জবটা পাওয়ার চান্স আপনি হারাবেন। সো আপনি যে ওভেনে কাজ করলে ওভেন নিয়ে, নিটে করলে নিটে নিয়ে, সেগুলো এভারেজ 5-7 আইটেম আপনাকে সিএম মাথায় রাখতে হবে, এবং সেগুলো আমি দেখাই দেবো, সেগুলো আপনি কিভাবে মাথায় রাখবেন, এবং কোন একটা ফ্যাক্টরিতে সিএম ক্যালকুলেশন গুলো কিভাবে হয়, কোন কোন প্রসেসে হয়, ঠিক আছে, সেগুলো আমরা দেখাই দেবো। এসএমএ নিয়ে, সেম নিয়ে, সিপিএম নিয়ে, মানে সে ওভারঅল কোম্পানির কস্টকে আমরা অন্যভাবে বের করে দেখাই। আমরা এই ফর্মুলা গুলো ডিটেলস আপনাদের দেখাই দেবো, এবং এটার সাথে রিলেটেড যে প্রসেসগুলো আছে সেগুলো আমরা ডিসকাস করবো, যাতে করে এই ধরনের কোনো ইস্যু যদি আপনার প্র্যাকটিক্যাল লাইফে লাগে মার্কেটিং জয়েন করার পরে, সেটাও আপনি কাজে লাগাতে পারেন, এবং ইন্টারভিউ যদি আপনি এই রিলেটেড কোনো কোশ্চেন করা হয়, সেটাও আপনি প্রপার ওয়েতে অ্যান্সার করতে পারেন। দেন হলো ফেব্রিক কনভার্সন ক্যালকুলেশন ফর টপ, বটমস। টপ বলতে আমাদের শার্ট, জ্যাকেট, হুডি, দেন আউটার ওয়্যার, ওয়ার্ক ওয়্যার, এই সবগুলো আমরা ডিসকাস করি। বটমে আমরা প্যান্ট, 5 পকেট প্যান্ট, রেগুলার প্যান্ট, চিনো,
তারপর হলো শর্টস, কার্গো, এগুলো নিয়ে আমরা ডিসকাশন করি, যেগুলো কন্ডিশন আপনি কিভাবে করবেন। কারণ হলো মার্কেটিং এর জন্য কনভার্সন শেখাটা খুব গুরুত্বপূর্ণ। যদিও আপনি বলতে পারেন যে আমার ক্যাড আছে, ক্যাড থেকে করে দিবে, বাট ক্যাডও ভুল দিতে পারে। আবার আপনি মনে করেন কোন একটা বায়ারের সাথে মিটিং করতে গেলেন, তখন বায়ার আপনাকে টেক ফাইল দিল, সঙ্গে সঙ্গে আপনার কাছে প্রাইস জানতে চাইলো, ওই মুহূর্তে কিন্তু টেক ফাইল ক্যাডে পাঠাবেন, সে প্যাটার্ন করবে, ক্যাড কনভার্সন করে তারপর দিবে। এরকম হলে কিন্তু আপনার অনেক অর্ডার হয়ে যাবে। সো এই কারণে মার্কেটিংকে অবশ্যই ইনস্ট্যান্ট কনভার্সন কস্টিং করা শিখতে হবে, এবং সেটা মোটামুটি যেন মোর দ্যান 90% অ্যাকুরেট হয়, আদারওয়াইজ আপনি জয় ভালো করতে পারবেন না। সো সেই গ্যাপটাকে আমরা পূরণ করার চেষ্টা করি। দেন কস্টিং এ প্যান্টের জন্য, শর্টসের জন্য, শার্টসের জন্য, জ্যাকেটের জন্য, ওয়ার্কওয়্যার, আউটওয়্যার, এগুলো নিয়ে কস্টিং করি ডিটেইলসে। এখন এক্সেল এ ফর্মুলা ধরে ধরে আমরা দেখাই দিই যাতে আপনি নিজে ফর্মুলা ক্রিয়েট করতে পারেন। আমি এই পয়েন্টে একটা কথা বলি সবসময় আমরা স্টুডেন্টদেরকে, এবং আপনাদেরকে মনে করে দিচ্ছি, সেটা হলো আমি কখনোই কাউকে মাছ ধরে দেই না, যে আমি পুকুর থেকে বা নদী থেকে অত সমুদ্র থেকে মাছ ধরে নিয়ে আসলাম, আপনি খান। আমাদের স্ট্র্যাটেজি থাকে আমরা আপনাকে মাছ ধরা শিখাই দিব, আপনি নিজে নিজে মাছ ধরে খাওয়া শিখতে হবে, যাতে করে আমরা আপনাকে ট্রিক্স কিভাবে কস্টিং এর ফরম্যাট বানাইতে হয়, কিভাবে বুকিং ফরম্যাট বানাইতে হয়, কিভাবে কন্ডিশন কস্টিং করতে হয়। আমরা একটা ফরম্যাট দিয়ে বলবো না যে এই ফরম্যাটের মধ্যে তুমি বসাও আর হয়ে যাবে, ঠিক আছে, এরকম আমরা একেবারে ডিটেলস ধরে ধরে শিখাই দিই, যাতে করে আপনি নিজেই ফরম্যাট দিয়ে ফর্মুলা থেকে নিজেই ফরম্যাট তৈরি করতে পারেন, এবং নিজেই সেটা আজীবন কাজে লাগায় পরবর্তীতে আজীবন মাছ খাইতে পারেন। ওকে, তো এরপরে আমরা কস্টিং আলোচনা করলাম। এরপর আমরা মেইলিং, মার্কেটিং এর জন্য মেইলিং কত গুরুত্বপূর্ণ সেটা আপনারা জানেন। আপনারা যখন টিম লিডার বা হেড অফ দ্য মার্কেটিং হবেন, তখন প্রতিদিন প্রচুর মেইল আপনাকে পড়তে হবে। সো মেইল কুইকলি পড়া, মেইল পড়ার জন্য যে নলেজ থাকা দরকার সেগুলো থাকা, এই বিষয়ে আমরা স্টুডেন্টদেরকে শিখাই দিই। মেইল ম্যানেজার একটা গুরুত্বপূর্ণ হলো কখন মেইলগুলো আপনি মেইল কি বায়ারও সাজাবেন নাকি স্টাইলার সাজাবেন, সেই বিষয়ে আমরা কিছু টিপস এন্ড ট্রিক্স দিয়ে থাকি। তারপর হলো মেইলের রুলস ক্রিয়েট করা, যাতে মেইলগুলো অটোমেটিক ফিল্টার হয়ে যায়, আনটিক মেইলগুলোকে সামনে নিয়ে আসা, আউটলুকে আমরা এগুলো শিখাই দিই। তারপর যে বিজনেস কমিউনিকেশন পার্টে আমাদের মেইলের ফরম্যাটিংটা আমরা শিখাই, কখন কাকে কিভাবে গ্রিড করবেন, মেইলের শুরুতে কিভাবে লিখবেন, শেষে কিভাবে লিখবেন, ঠিক আছে, এবং নেগেটিভ কোনো নিউজ যদি আপনাকে একেবারেই কনভে করতে হয়, সেটাকে পজিটিভ ওয়েতে আপনি কিভাবে কনভে করবেন, এই ধরনের বিষয়গুলো আমরা শিখিয়ে দিই। আচ্ছা, পাশাপাশি আমরা নেগোসিয়েশন করা শিখাই, আপনি বায়ার সাথে কিভাবে নেগোসিয়েশন করবেন, সাপ্লাইয়ের সাথে কিভাবে নেগোসিয়েশন করবেন। এই ছিল আমাদের 16টা মডিউল। এই 16টা মডিউলের পরে আমাদের 8টা মডিউলে, যেটা বলছিলাম ইন্টার্নশিপে আমরা কাটিং আপনি কিভাবে যাবেন, ফেব্রিক ইনভেন্টরি ম্যানেজমেন্ট, তারপর হলো ফেব্রিক চেক করা, ফেব্রিক কোয়ালিটি এনশিওর করা, তারপর হলো এক্সারসাইজের কোয়ালিটি এনশিওর করা, সুইং, তারপর কোয়ালিটি, দেন হলো ইন্সপেকশন কিভাবে কন্ডাক্ট করতে হয়, কমার্শিয়াল অ্যাক্টিভিটিতে কি কি বিষয় একেবারে আপনার মাথা না রাখলেই না, মার্কেটিং এ কি কি কাজগুলো করে, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট গুলো কি কি কাজ করে, এই জিনিসগুলো লাস্ট 2 মান্থস একেবারে প্র্যাকটিক্যাল ধরে প্র্যাকটিস। হ্যাঁ, এরপরে আমরা আরো কিছু বিষয় আপনাদেরকে দেখাই যে আপনারা আসলে এরকম একটা কোর্সে কেন এনরোল করবেন। আমাদের এখানে স্টুডেন্ট হলো ফ্যাশন এন্ড টেক্সটাইল স্টুডেন্টস। এখানে ফ্যাশন এন্ড টেক্সটাইল রিলেটেড সকল বিষয়ে একটা প্ল্যাটফর্ম আপনি পাবেন, যেখানে ফ্যাশন সম্পর্কে জানতে পারবেন, টেক্সটাইল সম্পর্কে জানতে পারবেন, আপনার ভালো কিছু নেটওয়ার্ক তৈরি হবে, কিছু কলিগ তৈরি হবে, যাকে আপনি একজন হেল্প করতে পারবেন। তারপরে এন্ট্রি লেভেল মার্চেন্টরা, ইন্ডাস্ট্রি ফ্রেশাররা এখানে খুব ভালো একটা নলেজ পাবেন। প্রফেশনাল লুকিংস, আপগ্রেড নলেজ, যারা আপনার অলরেডি মোটামুটি 3-4 বছর এক্সপিরিয়েন্স আছে, বাট নলেজকে আপগ্রেড করা খুব জরুরি, আদারওয়াইজ আপনার প্রমোশন হচ্ছে না, ভালো জায়গায় ইন্টারভিউ দিয়ে ফেস করতে পারতেছেন না, এই ধরনের গ্যাপ গুলোকে আমরা এখানে পূরণ করতে পারবো। দিয়ে আসেন প্র্যাকটিক্যাল নলেজ মার্চেন্ডাইজিং, এটা নিয়ে আমরা তো আলোচনা করবো না, আমি একটু সংক্ষেপে শেষ করি। আমরা টেকনোলজিক্যাল বিষয়ে 3D, অ্যাডোবি ইলাস্ট্রেটর, ক্যানভা, এগুলো সম্পর্কে ডিটেলস নলেজ দিয়ে থাকি, যাতে করে আপনি এগুলোর ব্যবহার নিজে করবেন, এবং যারা আপনার ক্যাডে কাজ করবে, ক্লো 3D নিয়ে কাজ করবে, তাদের সাথে আপনি অ্যালাইন থাকতে পারেন। এই পার্টে আমরা ডিসকাশন করবো। তারপর আমাদের মডিউলের ভিতরে এক্সেল, পাওয়ার পয়েন্ট, আউটলুক, এগুলোকে আমরা ডিটেলস ধরে দেখাবো। এক্সেল এর কাজগুলো, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করা, ক্যানভা দিয়ে ভেরি ইম্পর্টেন্ট ডিজাইন গুলো করা, কারণ আপনি যখন প্রোডাক্ট প্রেজেন্টেশন করবেন ক্লায়েন্টের সামনে, তখন সেখানে প্রোডাক্ট গুলো প্রেজেন্ট করতে হবে ইন রাইট ওয়ে, ব্যাকগ্রাউন্ড রিঅ্যাক্ট করা, তারপর কোনো একটা ইম্পর্টেন্ট পিকচার পছন্দ হলো, সেই পিকচারকে কিভাবে রিটাচ করে আবার নতুন করে প্রেজেন্টেশন নিয়ে আসা যায়, কোম্পানির জন্য প্রোফাইল তৈরি করা যায়,
মার্কেটিং স্ট্র্যাটেজি অ্যানালাইসিস করা যায়, এই ধরনের বিষয়গুলো আমরা স্টুডেন্টকে শিখে থাকি। প্রোডাক্ট ডেভেলপমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা প্রোডাক্ট ডেভেলপমেন্টের উপরে আলাদা আমাদের ডিসকাশন থাকে, যেটা আমি আপনাদের লাস্ট আমাদের মডিউলে ডিসকাশন করেছি। এটা হলো আমাদের অর্ডার ফলো আপ। অর্ডার ম্যানেজমেন্টের জন্য অর্ডার ফলো আপ আপনি কিভাবে করবেন, কিভাবে সেটা অটোমেট করবেন, ঠিক আছে। অটোমেট করার জন্য আমরা ম্যাক্রো শিখাই দিই আমাদের স্টুডেন্টদেরকে, যাতে করে একই ধরনের রিপিটেড টাস্ক আপনার বারবার না করতে হয়। সো অর্ডার ফলো আপের জন্য একটা প্রপার ওয়েতে ভালো শিট থাকা, টিএনএ এর মতো করে অথবা কম্বাইন করে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই পার্টটা আমাদের স্টুডেন্টদেরকে প্র্যাকটিক্যালি দেখাই দিই। এরপরে সাপ্লায়ার ভেন্ডর ম্যানেজমেন্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এছাড়া আপনি যদি ভেন্ডরকে ভালোভাবে ম্যানেজ করতে না পারেন, ভেন্ডর থেকে আপনার যে বেনিফিটটা পাওয়া উচিত ছিল সেটা আপনি পুরোপুরি পাবেন না। তো এই কারণে ভেন্ডর সাথে সম্পর্ক ভালো রাখা, লং টার্ম ইস্যু নিয়ে কাজ করা। মনে করেন ফর এক্সাম্পল আপনার কাছ থেকে কাউকে 5,000 পিস জিপারের জন্য প্রাইস চান, আপনাকে যে প্রাইসটা দিবে, আর আপনি তাকে বলেন যে আমার বছরে 12 লাখ পিস জিপার লাগবে এবং সেগুলোর তুমি আমাকে একটা লং টার্ম প্রাইস দাও, সে কিন্তু আপনাকে অনেক বেটার প্রাইস দিবে এবং আপনার সাথে তার ভালো একটা সম্পর্ক ক্রিয়েট হবে। সো এই ধরনের কিছু টুলস এন্ড টেকনিক আমি স্টুডেন্টকে শিখাই, কিভাবে আপনি লং টার্ম সম্পর্ক ভালো রেখে ভেন্ডরের সাথে আউটপুট নিয়ে আসতে পারবেন, অন টাইম ডেলিভারিটা তার কাছ থেকে পাবেন, সে কমিটমেন্ট দিলে আপনার সাথে কমিটমেন্ট রাখবে। আমরা এই ধরনের কিছু টুলস এন্ড টেকনিক শেখাই সাপ্লাই চেইন কনসেপ্ট থেকে। এরপরে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হলো সাস্টেইনেবিলিটি এন্ড ইথিক্যাল প্র্যাকটিসেস। আমরা জানি এখন জেনজি হলো আমাদের মোস্ট অফ দ্য কাস্টমার আর জেনজি নাও। সো জেনজিদের বড় একটা রিকোয়ারমেন্ট হলো তারা সবসময় চায় সাস্টেইনেবল প্রোডাক্ট কিনতে। কোন একটা প্রোডাক্ট যদি 15-20 সেন্ট বেশি দিয়েও কিনতে হয়, তারপরে তারা সাস্টেইনেবল গুরুত্ব দেয়। এবং এজ এ হিউম্যান বিইং, আমরা যেহেতু পৃথিবীতে বসবাস করি, আমাদের কিন্তু দ্বিতীয় আর কোনো পৃথিবী নাই। দেয়ার ইজ নো অপশন বি ফর আর্থ। সো আমাদের যেহেতু বি অপশন নাই, আমাদেরকে এই পৃথিবীতেই বসবাস করতে হবে। সো এই পৃথিবীতে আমরা বসবাস করি, এই পৃথিবীতে আমাদের যে রিসোর্সেস আছে, গ্যাস, ইডিবল ওয়াটার, তারপর হলো অন্য যে এনার্জি আছে, বিদ্যুৎ, তারপর হলো পানি, অক্সিজেন, সো এই সবকিছু কিন্তু লিমিটেড। সো আমরা যদি এইগুলোর ব্যবহার হিসাব করে না করি, কিছুদিন পরে এই পৃথিবী আর ব্যবহারযোগ্য থাকবে না। সো পৃথিবীকে ব্যবহারযোগ্য লং টার্মের জন্য করতে পারাটা, মানে সাস্টেইন ওয়েতে করা যে কনসেপ্টটা, সেটাকে আমরা বলি সাস্টেইনেবিলিটি। মনে করেন ফর এক্সাম্পল একদিনে আপনার আগে হয়তো 10 লিটার পানি লাগতো, আপনার চেষ্টা করে এখন থেকে 8 লিটার পানির ভিতরে আপনার দিন শেষ করার চেষ্টা করলেন। এই যে 2 লিটার পানি আপনি সেভ করলেন, এটা মানে হলো পৃথিবীকে আপনি নিশ্চয়ই চেষ্টা করবেন বেশি দিন টিকবে। সো এটা আপনার সাস্টেইনেবল কনসেপ্ট মধ্যে পড়বে। কেউ মনে করেন তার কারেন্ট বিল আসে মাসে 5,000 টাকা, এখন সে যে কোনো মূল্যে চেষ্টা করে সেটাকে 3,000 টাকা বা 3,500 টাকার মধ্যে নিয়ে আসলো। আপনি যে ইলেকট্রিসিটি ব্যবহার সেভ করলেন, এটা পার্সোনাল লাইফে হোক, আপনার অফিসে হোক, অন্য যে কোনো জায়গায় হোক, তো এই যে কনসেপ্ট বিভিন্ন জায়গায় ব্যবহার করে আমরা বলি সাস্টেইনেবিলিটি কনসেপ্ট। তো এই কনসেপ্ট সম্পর্কে ভালোভাবে জানতে হবে, কোন বায়ার কখন কি চায়, কোন ধরনের সাস্টেইনেবল ম্যাটেরিয়াল চায়, কোনটা অর্গানিক চায়, কোনটা রিসাইকেল চায়, সেগুলোর সোর্স কোথায় পাবেন, সেগুলোর প্রাইস ভেরিয়েশন কেমন থাকবে, সেগুলো নিয়ে মার্কেটিং আপনি কিভাবে করবেন বায়ারকে মোটিভেট করার জন্য, এই ধরনের বিষয়গুলো নিয়ে আমাদের ক্লাস ডিসকাশন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের অ্যাপারেল টাইমস নামে আমাদের একটা নিউজ পোর্টাল আছে, যেটা আন্ডার কনস্ট্রাকশন, অলরেডি আমরা অনেক গুরুত্বপূর্ণ কিছু কাজ করেছি। তার ভিতরে সেখানে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ জিনিসটা আমরা শুরু করছি, সেটা হলো পডকাস্ট। আমরা অলরেডি 2টা পডকাস্ট করছি, একটা পাবলিশ হয়েছে আর একটা রিডিং চলতেছে, ওটা পাবলিশ হয়ে যাবে। সেখানে আমরা যেগুলো চেষ্টা করি আমাদের কমিউনিটির যারা আছে তারা যেন ইন্ডাস্ট্রি এক্সপার্ট যারা আছে তাদের কাছ থেকে প্র্যাকটিক্যাল নলেজটা বাই পডকাস্ট নেওয়ার সুযোগ পায় এবং সেখানে ইন্টারেক্টিভ থাকে। সো 5টা স্কিল যেটা আপনার মধ্যে অবশ্যই থাকা উচিত টু বিকাম এ স্মার্ট মার্চেন্ডাইজার, দ্যাট তা হলো প্রোডাক্ট নলেজ, কমিউনিকেশন, প্ল্যান, ডাটা ম্যানেজমেন্ট এন্ড প্রবলেম সলভিং। আমি সংক্ষেপে বলে দিই, প্রোডাক্ট নলেজ হলো আপনাকে অবশ্যই প্রোডাক্ট নলেজ থাকতে হবে। আদারওয়াইজ আপনি যদি আজীবন শুধু টি শার্ট নিয়ে কাজ করেন, আপনার কিন্তু ক্যারিয়ার গ্রোথ হবে না। নতুন একটা ভালো জায়গায় ইন্টারভিউ গেলে আপনি পারবেন না, নতুন একটা জায়গায় আপনার দায়িত্ব দিলে ইউ উইল ফেইল। সো প্রোডাক্ট নলেজ অর্জন করার জন্য আমি ছোট একটা টিপস সবাইকে দিয়ে থাকি। যারা বাইং হাউসে জব করেন, তাদের বাইং হাউসের শোরুম আছে, সেই শোরুমে গেলে দেখবেন আপনার কোম্পানি এই পর্যন্ত যত ধরনের প্রোডাক্ট শিপমেন্ট করছে তার সবগুলো 1-2 পিস করে আপনার শোরুমে আছে। যারা ফ্যাক্টরি জব করেন, ফ্যাক্টরি শোরুমে আপনি দেখবেন এগুলো আছে। সো আপনাদের কাজ হবে, যারা জবে আছেন তাদের কালকেই শোরুমে যাওয়া, শোরুমে গিয়ে একটা একটা করে প্রোডাক্ট হাতে নেওয়া এবং সেগুলো সম্পর্কে অ্যানালাইসিস করা,
যে প্রোডাক্টটা কোন বায়ারের, এখানে কোন ধরনের ফেব্রিক ব্যবহার করা হয়েছে, এই স্টাইলটার নাম কি, এবং এটার এফওপি কত হইতে পারে, এটার সিএম কেমন হতে পারে, এটা কোন মার্কেটে কেমন প্রাইসে সেল হচ্ছে, এখানে যে এক্সেসরিজ গুলো ব্যবহার করেছে সেগুলোর সোর্স কি, এগুলোর প্রাইস কেমন, তারপর হলো এই আইটেম সিএম কত হয়েছে, আউটপুট কত ছিল, কয়টা মেশিন ব্যবহার করা হয়েছে, তারপর হলো এটার জন্য ওভারঅল যে এটা প্রোডাক্টিভিটি সেটা কেমন ছিল, এখন যে প্রোডাকশন কস্ট গেছে, নেক্সট নতুন সিজনে এটা পরবর্তীতে প্রোডাকশন কস্ট কোন কোন জায়গাতে কমানোর সুযোগ আছে। এভাবে করে যদি আপনি আপনার শোরুমে গিয়ে প্রতিদিন একটা দুটো করে স্টার অ্যানালিসিস করেন, অথবা ডেইলি একটা করে করেন, অথবা সপ্তাহে 2টা করে করেন, তাও কিন্তু মাসে আপনি 8টা শিখবেন। মাসে 8টা শিখবেন 96 স্টাইল। তো কেউ যদি সপ্তাহে 2টা স্টাইল করে এরকম অ্যানালিসিস করে, আর 1 বছরে 96টা স্টাইল নিয়ে তার এরকম অ্যানালিসিস করা হয়, আমার মনে হয় না তার প্রোডাক্ট নলেজে কোনো ঘাটতি থাকবে। অ্যাটলিস্ট সে যেই ডিপার্টমেন্টে কাজ করে ওই ক্যাটাগরিতে, নিট হলে নিট এক্সপার্ট হয়ে যাবেন, জ্যাকেট হলে জ্যাকেট এক্সপার্ট হয়ে যাবেন, লঞ্জার হলে লঞ্জার এক্সপার্ট হয়ে যাবেন, সোয়েটার হলে সোয়েটার এক্সপার্ট হয়ে যাবেন। কিন্তু সমস্যা হয় কি, আমরা এখন যেটা দেখি, আপনার পাশের ডেস্কে বসে আপনার কলিগ কি আইটেম করতেছে সেটা আপনি কোনোদিন চক্ষু মিলে দেখেনি নেই, এবং সেখানে কি ফেব্রিক ব্যবহার করেছে আপনি দেখার কখনোই প্রয়োজন মনে করেন নাই। সেই ফেব্রিকটার নাম কি, জিএসএম কত, ইয়ার্ন প্রাইস কত, কার কাছ থেকে সোর্স করা হয়েছে, এখন যার কাছ থেকে সোর্স করা হয়েছে এর চেয়ে বেটার সোর্স কার থেকে পাওয়া যেতে পারে, এই ধরনের অ্যানালিসিস গুলো আমরা এই ইন্ডাস্ট্রিতে দেখতে না বললে চলে। হাতে গোনা কিছু মানুষ করে, ম্যাক্সিমাম মানুষ করতে চায় না। সো প্রোডাক্ট নলেজের জন্য এটা খুবই একটা বড় ধরনের একটা অ্যাডভাইস আমি দিব যারা ফ্রেশার, মানে নতুন যারা আসতেছেন তাদের জন্য। আর যারা একেবারে ফ্রেশার, যাদের কোনো কোম্পানি এখন জয়েন করেন নাই, কোনো ফ্যাক্টরিতে বাইং হলে আপনার ঢোকার সুযোগ নাই, তাদেরকে আমি যেটা বলবো, আপনি আপনার আশেপাশে যারা জবে আছে তাদেরকে রিকোয়েস্ট করবেন যে আমি তোমার অফিসে যেতে চাই, আমি তোমার কোম্পানিতে ঢুকতে চাই, তার শোরুমে গিয়ে তার কাছ থেকে এরকম মাসে সপ্তাহে 1-2টা করে প্রোডাক্ট সম্পর্কে জানার চেষ্টা করেন। ফ্রেন্ড না থাকলে ফ্রেন্ড বানান, যে একটা ফ্রেন্ড বানান যে কোম্পানিতে জব করে, তাকে চা পানি খাওয়ান, দাওয়াত দিয়ে নিয়ে আসেন, তার পিছনে ইনভেস্ট করেন, তার সাথে সম্পর্ক তৈরি করেন, এরপর তার কোম্পানিতে ঘোরাঘুরি অভ্যাস তৈরি করেন, তার শোরুমে যান, সে কি কি প্রোডাক্ট নিয়ে কাজ করে সেগুলো খোঁজ খবর নেন, কোন কোন বাইরে কাজ করে বাইরের নামগুলো মাথার মধ্যে ঢুকান। এই যে ইনফরমেশন গুলো আপনার মাথার মধ্যে প্রতিদিন অল্প অল্প করে ঢুকবে, এটার হিউজ একটা ইম্প্যাক্ট আছে। বাট এই বিষয়গুলো আমরা আসলে করতে চাই না। এরপর হলো কমিউনিকেশন, ঠিক আছে? কমিউনিকেশনে আমরা খুবই দুর্বল, এই কারণে ফরেনার্স আমাদের থেকে আগে, যে আমরা জানি আমরা সেটা অন্যদের সাথে প্রপার ওয়েতে কমিউনিকেট করতে পারি না। সেই কমিউনিকেশন স্কিলটা নিয়ে আমাদের সেশন থাকবে। দেন হলো প্ল্যান, আপনি যাই করবেন একটা রাইট প্ল্যানে হইতে হবে, এই কারণে আমরা টিএনএ করে একেবারে টোটাল প্ল্যান আপনাদের দেখাই দিব। দেন হলো ডাটা ম্যানেজমেন্ট, আপনার কাছে যাই আছে সেটা প্রপার ওয়েতে ম্যানেজ করতে শেখা, এটা রিপোর্টিং এর মাধ্যমে, এবং সেটাকে একটা এক্সেল ফাইলে হোক, সফটওয়্যারে হোক, ওয়েব বেসড কিছু হোক, অথবা নিজের মতো করে ম্যানেজ করা শিখতে হবে, যাতে করে যখন যেখানে যেই ডাটাটা প্রয়োজন আপনি সেই ডাটাটা শেয়ার করতে পারেন, আপনার ম্যানেজমেন্ট চাইলে দিতে পারেন, আপনার বস চাইলে দিতে পারেন, আপনার কলিগ চাইলে দিতে পারেন, আপনার ফ্যাক্টরি কোনো ইনফরমেশন চাইলে দিতে পারেন। আমরা যেটা দেখি, মনে করেন কেউ কোনো একটা ইনফরমেশন আপনার কাছে চাইলো, তো আপনি সেই ইনফরমেশন খুঁজতে খুঁজতে আপনার দিন শেষ। পরবর্তীতে কি হয়, আপনার কাছে মানুষের ইনফরমেশন চেয়ে মজা পায় না, এই কারণে দেখবেন আপনার ম্যানেজমেন্ট আপনার খুশি থাকে না, কোন ইনফরমেশন চাইলে আপনার সঙ্গে দিতে পারেন না। দেন একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রবলেম সলভিং অ্যান্ড ওনারশিপ। আমরা জাতিগত ভাবেই সবসময় প্রবলেম থেকে পাওয়ার চেষ্টা করি, প্রবলেম দেখলেই লুকাই যাই, ঠিক আছে? বাট আমি যেটা বলবো, আপনাদের উচিত হলো টু ওয়েলকাম দ্য প্রবলেমস। কারণ হলো যত বেশি প্রবলেমকে আপনি ওয়েলকাম করবেন, সেই প্রবলেম ফেস করা, প্রবলেম রুট কজ করা, সেগুলোর অ্যাকশন নেওয়া, সলভ করা, এই যে একটা স্কিল আপনার মধ্যে গ্রো করবে, এই স্কিলটা আপনাকে একসময় অনেক বড় লেভেলে নিয়ে যাবে। আর আপনি যদি প্রবলেম দেখলে বলবেন আমার প্রবলেম তোর প্রবলেম, তাহলে কিন্তু সেই প্রবলেমে আপনার রুট কজ করা হবে না, সলিউশন করা হবে না, প্রবলেমকে ফেস করা স্কিল তৈরি হবে না। সকল মালিকরাই কিন্তু চায় এমন লোক নিয়ে আসতে যে প্রবলেমকে সলভ করতে পারে। প্রবলেম আসবেই, প্রবলেম নাই এমন কোনো জায়গা নেই, ঠিক আছে? সো প্রবলেম সলভিং একটা স্কিল আপনার মধ্যে নিয়ে আসতে হবে। আর ওনারশিপ, যখন যে কাজের দায়িত্ব দেওয়া হবে সেটা নিজের কাজ মনে করে করতে হবে।